আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে তোমার রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় ওয়ার্কশিট তৃতীয় ক্লাস। প্রথম দুটি ক্লাসে আমরা এ অধ্যায়ের বেসিক কনসেপ্টগুলো শিখেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এ অধ্যায়ের 2 নম্বর ফরম্যাট গাণিতিক সমস্যাগুলো সমাধান করব আমাদের বই থেকে। তো আসুন, ফরম্যাট নাম্বার 2, 8 কলাম ওয়ার্কশিট। সেক্ষেত্রে দেখুন, প্রশ্নপত্রে সরাসরি 8 কলাম ওয়ার্কশিট করতে বলা হবে। 8 কলাম ওয়ার্কশিটের প্রধান কলাম থাকবে 4টি। আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। এরপরে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে, সমন্বয়, নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে, এগুলো দিয়ে অ্যাডজাস্টমেন্ট তৈরি করতে হবে। এবার 3 নম্বর কলাম হবে ইনকাম স্টেটমেন্ট, 4 নম্বর কলাম হবে ব্যালেন্স শিট। যেমন এখানে আমরা দিয়েছি, দেখুন ট্রায়াল ব্যালেন্স এটা রেওয়া মিলে প্রসেস ছিল। অ্যাডজাস্টমেন্ট নিচে সমন্বয় করে আমরা এই অ্যাডজাস্টমেন্টটা তৈরি করেছি। আর ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট, এই মোট 4টা প্রধান কলাম। প্রত্যেকটাই ডেবিট ক্রেডিট করে 2টা করে টাকার কলাম আছে। মোট কত? 8 কলাম। তাহলে 8 কলাম ওয়ার্কশিট। এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে না। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দিলে 10 কলাম ওয়ার্কশিট হয়ে যাবে। তো আসুন, আমরা এই ধরনের প্রশ্ন আমি এখানে এই ফরম্যাটে সবগুলো দিয়েছি। অবশ্যই আমাদের বই থেকে এগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। চলুন, প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটের প্রথমটাই শুরু করি, 1 নম্বর অঙ্কটাই করি। আমাদের বইয়ের প্রবলেম নাম্বার 8। প্রশ্নে বলা হচ্ছে দ্য ট্রায়াল ব্যালেন্স অফ এ চৌধুরী ট্রাভেল এজেন্সি অ্যাজ অ্যাট ডিসেম্বর 31, 2016 ইজ অ্যাজ ফলো। নিচে দেওয়া হলো চৌধুরী ট্রাভেল এজেন্সি ট্রায়াল ব্যালেন্স ডিসেম্বর 31, 2016। দেখুন, রেওয়া মিলিয়ে দেওয়া আছে ক্যাশ ইন হ্যান্ড ডেবিট পাশে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট পাশে দেওয়া আছে, সাপ্লাইজ অন হ্যান্ড এটা সম্পদ ডেবিট পাশে দেওয়া আছে, প্রিপেড ইন্স্যুরেন্স সম্পদ ডেবিট পাশে দেওয়া আছে, নোট রিসিভেবল, ফার্নিচার, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট পাশে আছে, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট পাশে আছে, ক্যাপিটাল এটা দায় ক্রেডিট পাশে। এরপর ড্রয়িং চৌধুরী ডেবিট পাশে দেওয়া আছে, ট্রেড এক্সপেন্স একের পাশে, ট্রেড সার্ভিস রেভিনিউ এটা আমাদের আয় ক্রেডিট পাশে আছে, অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস ডেবিট ডেবিট পাশে আছে, স্যালারি এক্সপেন্স, রেন্ট এক্সপেন্স, ট্রাভেল এক্সপেন্স, মিসেলেনিয়াস এক্সপেন্স এগুলো সব ডেবিট পাশে আছে। যাই হোক, রেয়ামিলটা 2 পাশে মিলানো আছে। অ্যাডিশনাল ইনফরমেশন, এই অ্যাডজাস্টমেন্টগুলো পড়তে হবে এবং এটা আমরা যে অ্যাডজাস্টমেন্ট শিখেছি সেই অনুযায়ী একটা কলাম থাকবে, অ্যাডজাস্টমেন্টের ঘরে বসাতে হবে ডেবিট ক্রেডিট করে। দেখুন, এখন বলা আছে অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট 3000 টাকা অফ সাপ্লাইজ আর অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। সাপ্লাইজ হাতে আছে 3000 টাকা। আগের রেওয়া মিলে কিন্তু সাপ্লাইজ ছিল সম্পদ আকারে, এখানে সাপ্লাইজ অন হ্যান্ড 10,000, এখন আছে 3000। তাহলে মাঝে 7,000 খরচ হয়ে গেছে। যাবে তা হবে সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। তাহলে 7,000 টাকা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে বসানো হবে। এভাবে আমরা সমন্বয় করব। তো আসুন, প্রথমে আমরা শুরু করি 8 কলাম ওয়ার্কশিট। প্রথমে একটা ছক তৈরি করতে হবে 8 কলাম বিশিষ্ট, যেখানে প্রধান 4টে কলাম থাকে। ট্রায়াল ব্যালেন্স এটা প্রস্থ দেখে দেখে আমরা বসাবো। এরপরে অ্যাডজাস্টমেন্ট এটা প্রস্থের থেকে সমন্বয় করে বসাবো ডেবিট ক্রেডিট করে। এরপরে ইনকাম স্টেটমেন্ট ডেবিট ক্রেডিট, এরপর ব্যালেন্স শিট। 8 কলাম বিশিষ্ট একটা কাগজে 1 পেজে এটা করবেন। এবার আসুন, প্রস্থ দেখে দেখে আমরা এই পার্টিকুলার্সগুলো লিখলাম। পার্টিকুলার্স আমাদের মিসেলিনিয়াস এক্সপেন্স পর্যন্ত ছিল। আর নিচে আমরা সমন্বয় করে যদি কিছু আইটেম উপরে না থাকে তাহলে নতুন করে ঘর তৈরি করতে হবে, রো তৈরি করতে হবে। এই জন্য আমরা এখানে জায়গা রাখলাম। প্রস্তুতের ইনফরমেশনগুলো আগে প্রথমে লিখে নিলাম। নিয়ে এবার আসুন, সমন্বয় পড়তে হবে আর নিচেই এই অ্যাডজাস্টমেন্টটা এই ঘরটা পূরণ করতে হবে। শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টে কী যাবে, যেগুলো সমন্বয় আছে 5টা, এই 5টা আইটেমের বাইরে এখান থেকে কিছু যাবে না। হয়তো বা এখান থেকে কী হবে, 5 দুগুণে 10টা রো হতে পারে, 10টা লাইন জাবেদা করে। যে সমস্ত আইটেমগুলো জাবেদার ভাষা এখানে মিলবে না, সেগুলো আমাদের নতুন করে আবার রো তৈরি করতে হবে। যেমন সাপ্লাইজ অন হ্যান্ড ছিল, আচ্ছা এখানে আমাদের জাবেদা হলো সাপ্লাইজ এক্সপেন্সে ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এক্সপেন্স নামে রেওয়া মিলে কোনো আইটেম ছিল না, সাপ্লাইজ ছিল। তাহলে সাপ্লাইজ ক্রেডিট পাশে বসলো, আর এক্সপেন্স নামে নতুন করে আমাদের একটা রো তৈরি করতে হলো। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে 5টা সমন্বয় আছে, 5টা সমন্বয়তে কমপক্ষে 5টা লাইন আমাদের নিচে আসবে, আরও বেশিও আসতে পারে, কিছু কিছু 2টা কলামে 2টা রোই আসতে পারে। তো সেই জন্য
আমরা প্রস্তুত যে কয়টা রো থাকবে পাশাপাশি 5-6টা বাড়তি রো করে রাখবো। আরও যদি লাগে আমরা আরও বৃদ্ধি করে নিতে পারবো, কারণ এখানে তো আমি টোটাল বা কিছু লিখবো না, নিট প্রফিট আর টোটাল লাস্টে লিখবো, এখন লিখবো না। তো আসুন ছকটা আমরা দেখলাম, এবার আমরা সমন্বয় পড়ি আর এই অ্যাডজাস্টমেন্টটা মিলাই। প্রথম 1 নম্বর সমন্বয়, অ্যান ইনভেন্টরি শোজ দ্যাট দ্য 3000 টাকা অফ দ্য সাপ্লাইস আর অন হ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার। বছর শেষে হাতে আছে 3000 টাকা অব্যবহৃত আছে। রেওয়া মিলে দেখতে হবে খরচ দেওয়া ছিল নাকি সাপ্লাইস খরচ পদ্ধতিতে লেখা নাকি সম্পদ পদ্ধতিতে লেখা, এটা দেখে তারপর আমরা হিসাবটা করব। দেখুন রেওয়া মিলে আমাদের দেওয়া ছিল সাপ্লাইস অন হ্যান্ড, সম্পদ ছিল 10,000 টাকা। আবার প্রশ্নে সমন্বয়তে বলছে সম্পদ আছে 3000 টাকা, তাহলে 10,000 থেকে 3000-এ নেমে গেল সম্পদ, খরচ হয়েছে কত এই বছরে, বিয়োগ করে পেলাম 7,000 টাকা। জাবেদার ভাষা হবে সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, কারণ রেওয়া মিলে তো সম্পদ ভিত্তি লেখা ছিল, এই জন্য খরচটুক জাবেদা হবে সেই ধারণা অনুযায়ী, অর্থাৎ অ্যাডজাস্টিং আমরা যেভাবে করেছি সেই অনুযায়ী আমাদের ওয়ার্কশিট করতে হবে। তো আমরা লিখলাম সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট। সাপ্লাইজ এক্সপেন্স নামে এই যে রোগুলো দেখছি এখানে কোথাও কিন্তু নেই, তার নিচে আমরা সাপ্লাইজ এক্সপেন্স নামে একটা ঘর তৈরি করে নিলাম। সাপ্লাইজ এক্সপেন্স, এই যে অ্যাডজাস্টমেন্টের এই দুটো কলমের বাইরে যাব না, এখানে লিখলাম ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স আর সাপ্লাইজ ক্রেডিট। এখন সাপ্লাইজ তো এখানে একটা ঘর আছে, তাহলে সাপ্লাইজের যে ডেবিট পাশে আছে এটা ক্রেডিট পাশে দিয়ে দিলাম। দেখুন যখন এবার ডেবিট ক্রেডিট যোগ বিয়োগ হবে তখন কিন্তু ঠিকই এখানে অন হ্যান্ড হাতে থেকে যাবে 3000 টাকা ব্যালেন্সে, সেটা আমরা পরে দেখবো, আগে আমরা শুধু এই কলামটাকে শেষ করি। তো এখন 7,000 জাবেদারা করে ফেললাম। খেয়াল করুন নাম্বার 2, দ্য প্রিপেইড ইন্স্যুরেন্স রিপ্রেজেন্ট ফর 2 ইয়ার্স। প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে 2 বছরের জন্য, পলিসি ফ্রম জানুয়ারি 1, 2016। 2016 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকেই শুরু হবে। এখন 2016 সালের ডিসেম্বরে আমাদের কিন্তু পৌঁছে গেছি আমরা, তার মানে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, 2 বছরের মধ্যে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, তাহলে 1 বছর খরচ হয়ে গেছে। এখন ইন্স্যুরেন্সটা কি খরচ ভিত্তিতে লেখা নাকি সম্পদ ভিত্তিতে লেখা এটা আমাদের দেখতে হবে। তো এখানে দেখা যাচ্ছে ইন্স্যুরেন্স দেওয়া আছে প্রিপেইড, তার মানে সম্পদ ভিত্তিতে লেখা আছে 12,000। এখান থেকে আমাদের খরচ দেখা দিবে 6,000, খরচটুক জাবেদা করতে হবে, তাহলে ব্যালেন্স আর 6,000 থেকে যাবে। জাবেদার ভাষা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আসুন ইন্স্যুরেন্স এক্সপেন্স নামে এর মধ্যে কোনো রো নেই, তাহলে নতুন একটা রো আমরা এখানে নতুন একটা হিসাব খুললাম। এই হিসাবটা হলো ইন্স্যুরেন্স এক্সপেন্সের ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। এখন প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে ছিল, ওই জায়গায় আমরা চলে গেলাম যে এখান থেকে এই যে আমরা ক্রেডিট করে নিলাম প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্লিয়ার? দেখুন যদি প্রিপেইড এখানে না থাকতো নতুন করে আমরা আরেকটা হিসাব খুলতাম। তো নেক্সট আসুন এরপরে 3 নম্বর দেখি। 3 নম্বর সমানে বলছে স্যালারি ইনকার্ড বাট আনপেইড। স্যালারি সংগঠিত হয়েছে কিন্তু টাকাটা দেওয়া হয়নি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার ইজ 4,000 টাকা। বছর শেষে এখনো 4,000 টাকা স্যালারি বকেয়া আছে। তো বকেয়া খরচে জাবেদা খুব সহজ, স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবেল ক্রেডিট। এখন আসুন স্যালারি এক্সপেন্স নামে কোনো হিসাব আছে কিনা আমরা এখান থেকে খুঁজতে খুঁজতে আসি। স্যালারি এক্সপেন্স আমরা পেয়েছি এখানে, স্যালারি এক্সপেন্স পাওয়া গেল, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট, ডেবিট পাশে সমন্বয়ের ঘরে লিখলাম 4,000 টাকা। এবার স্যালারি পেবেল, স্যালারি পেবেল নামে কোনো হিসাব আমরা এখানে এখনো পাইনি, তাহলে নতুন করে একটা হিসাব খুলতে হবে। স্যালারি পেবেল, স্যালারি পেবেল ক্রেডিট 4,000 টাকা। ক্লিয়ার? তাহলে আমরা এটা বুঝতে পারছি যে 3টে জাবেদা কিন্তু পরপর হয়ে গেছে। এরপরে 4 নম্বর সমন্বয় পড়ি। দ্য ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস ফর দ্য ইয়ার অন ফার্নিচার 3,000 টাকা। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এ হলো জাবেদার ভাষা। এখন আমরা খুঁজবো কোনো হিসাব আছে কিনা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আর অ্যাকুমুলেট নামে। তো আমরা এখানে দেখলাম অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন নামে একটা আইটেম পাওয়া গেছে অ্যাকুমুলেটেড ক্রেডিট পাশে, তো এইটাই আমাদের 3,000 টাকা এখানে লিখতে পারি। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট ক্রেডিট পাশে লিখলাম। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে আমরা এখনো পর্যন্ত খুঁজে পাইনি, তাহলে নতুন করে একটা হিসাব খুলতে হবে। নিচেই একটা ঘর তৈরি করলাম, ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। ক্লিয়ার? 3,000 ডেবিট 3,000 ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট মিলে গেল। নাম্বার 4 গেল। এবার 5, টেলিফোন বিল ফর ডিসেম্বর ইজ আনপেড। টেলিফোন বিল ডিসেম্বরের এখনো দেওয়া হয়নি, তার মানে বকেয়া টেলিফোন বিল। তাহলে টেলিফোন বিল এক্সপেন্সের ডেবিট আর টেলিফোন বিল পেবেল ক্রেডিট। তো আমরা সেটা লিখলাম টেলিফোন বিল এক্সপেন্সের ডেবিট আর পেবেল ক্রেডিট। এটা কোনো হিসাবে আমরা উপরে থেকে পাইনি, নতুন করে 2টা রো আমরা তৈরি করলাম, নতুন করে হিসাব করলাম 2টাই। তাই
ট্রায়াল ব্যালেন্সের কোনো অ্যামাউন্ট ছিল না, নতুন করে ঘর করা হয়েছে অ্যাডজাস্টমেন্টে। টেলিফোন বিল এক্সপেন্স ডেবিট, টেলিফোন বিল পেবেল ক্রেডিট, একটা খরচ একটা দায়। সেখানে দেখুন এখন আমরা অ্যাডজাস্টমেন্টের ঘর পর্যন্ত এসেছি, এই পর্যন্ত আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স তো নাই, এবার ইনকাম স্টেটমেন্ট আর ব্যালেন্স শিটে কী কী যায় এটা আমাদের মনে রাখতে হবে। তো যেহেতু 8 কলাম, এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকবে না, তো সরাসরি ইনকাম স্টেটমেন্টে আর সরাসরি ব্যালেন্স শিটে দেখাবো। এখন আসুন আমাদের জানতে হবে ইনকাম স্টেটমেন্টে আসে কি, কি কি আসে, আর ব্যালেন্স শিটে কী কী যায়, কী কী আসে। ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে আসে আয়গুলো, আর ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে ব্যয়গুলো দেখানো হয়। তাহলে আয় ব্যয় ইনকাম স্টেটমেন্টে যায়, আয়গুলো ক্রেডিট পাশে, ব্যয়গুলো ডেবিট পাশে। সম্পদ আর দায় ব্যালেন্স শিটে যায়, সম্পদগুলো ডেবিট পাশে এবং দায়গুলো ক্রেডিট পাশে। তো আমরা কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়, কোনটা ব্যয় একটা একটা করে করে আমরা এখান থেকে বলবো, আর সেই হিসেবে আমরা পোস্টিং দিব। দেখুন প্রথমে ক্যাশ, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে সরাসরি। অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদ 20,000 টাকা, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। সাপ্লাই ইজ অন হ্যান্ড, এটা ব্যালেন্স, এটা সম্পদ, এটা ব্যালেন্স শিটে যাবে। তবে এখানে আমাদের 10,000 টাকা ছিল, সেখান থেকে 7,000 কমে গেল, ডেবিট এবং ক্রেডিট যোগ বিয়োগ হয়ে গেল, বিয়োগ হয়ে বাদ দেওয়ার পরে 3,000 টাকা হাতে থাকলো ডেবিট পাস, তাই এটা সম্পদ হিসেবে 3,000 টাকা আসলো ব্যালেন্স শিটে ডেবিট পাশে। আশা করি বুঝতে পারছেন। প্রিপেইড ইন্স্যুরেন্স একটা সম্পদ, আগে ছিল 12,000, এখন 6,000 কমে গেছে। 6,000 যখন ক্রেডিট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে আর 6,000 টাকা সম্পদ আছে, এই 6,000 টাকা ডেবিট পাশে বসবে। ক্লিয়ার। নোট রিসিভেবল একটা সম্পদ 10,000 টাকা, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসবে। ফার্নিচার এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পাশে যাবে। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন এটা দায়, এই অ্যাকুমুলেট আগে ছিল রেওয়া মিলে 5,000, তারপরে আরও 3,000 হয়েছে, 5 আর 3 8,000, ক্রেডিট পাশে 8,000 চলে গেল দায় পাশে। অ্যাকাউন্ট পেবেল এটা দায়, সরাসরি ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ক্যাপিটাল এটা দায়, সরাসরি ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়। ড্রয়িং এটা আমাদের দায় কমানো হাতিয়ার, আমরা জানি ড্রয়িংটা ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসে, এই জন্য ডেবিট পাশে বসালাম। ট্রেড সার্ভিস রেভিনিউ আয়, আয়টা ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে যায়, তাহলে ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পাশে বসালাম 1,00,000 টাকা। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সেস 4,000 টাকা, এটা আমাদের ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসবে। স্যালারি এক্সপেন্স এটা খরচ, খরচ ছিল 12,000 টাকা, সমন্বয়তে আরও 4,000 টাকা ডেবিট হয়েছে, ডেবিট ডেবিটে যোগ হবে, আর ডেবিট ক্রেডিটে বিয়োগ হবে। তাহলে ডেবিট এবং ডেবিট যোগ হলো 12 আর 4 16,000 টাকা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসলো। রেন্ট এক্সপেন্সেস এটা খরচ, ডেবিট পাশে বসলো, কোনো সমন্বয় নেই, সরাসরি 10,000 টাকা বসে গেল। ট্রাভেলিং এক্সপেন্সেস 6,000 টাকা, কোনো সমন্বয় নেই, সরাসরি 6,000 টাকা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে বসালাম। মিসেলেনিয়াস এক্সপেন্সেস 5,000 টাকা, সরাসরি ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে 5,000 টাকা বসালাম। এরপরে নতুন আইটেম যেগুলো আমরা নতুন হিসাব খুলেছিলাম সেখানে চলে গেলাম। সাপ্লাইজ এক্সপেন্স, এখানে আমাদের রেওয়া মিল প্রথমে ছিল না, তবে সমন্বয়ের মধ্যে ডেবিট আছে, তাই আমরা ইনকাম স্টেটমেন্টে ডেবিট পাশে বসাবো। এটা খরচ, ডেবিট পাশে 7,000 টাকা বসলো। ক্লিয়ার। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস রেওয়া মিলে নেই, তবে সমন্বয়তে ডেবিট পাশে আছে। ইন্স্যুরেন্স এক্সপেন্স আমরা জানি সকল খরচ ডেবিট পাশে বসে, 6,000 টাকা ডেবিট পাশে বসলো। স্যালারি পেবেল ক্রেডিট পাশে চলে যাবে, দায় পাশে, সরাসরি ব্যালেন্স শিটে দায় পাশে চলে যাবে ক্রেডিট পাশে। এরপরে আসুন ডিপ্রিসিয়েশন এক্সপেন্স, সকল এক্সপেন্স ইনকাম স্টেটমেন্টে যায়, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে 3,000 টাকা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স বসালাম। টেলিফোন এক্সপেন্স, টেলিফোন বিল এক্সপেন্সেস এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পাশে যাবে। আর টেলিফোন বিল পেবেল, সকল পেবেল দায়, দায়টা ক্রেডিট পাশে যায়, বহাই দিলাম দায় পাশে 4,400 টাকা। এখন আসুন প্রথমে আমাদের কাজ হবে ইনকাম স্টেটমেন্ট ট্রিটমেন্ট দিতে হবে। ইনকাম স্টেটমেন্টে আয় বড় নাকি ব্যয় বড় দেখতে হবে, ক্যালকুলেটর যোগ করে দেখবেন ব্যয় বড় হয় কিনা নাকি আয় বড় হয়। সাধারণত বেশিরভাগই আয় বড় হবে, এখানে আয় হয়েছে 1,00,000 টাকা, আমরা যোগ করে দেখেছি 1,00,000 কি বড় এখানে। তো 1,00,000 টাকা এখানে এই পাশে আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম, নিয়ে এসে আমাদের যে ব্যয়গুলো 4,000 16,000 10,000 6,000 5,000 7,000 6,000 3,400 এটা মাইনাস করার পরে ক্যালকুলেটর ব্যালেন্স থেকে গেল আরও 42,600, এটা আমাদের একটা মুনাফা প্রফিট হয়েছে, নিট প্রফিট। তাহলে আমরা জানি নিট প্রফিট ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে যায়, আর নিট লস ব্যালেন্স শিটে ডেবিট পাশে যায়। যাই হোক, তাহলে নিট প্রফিট 42,600 ক্রেডিট পাশে দিলাম ব্যালেন্স শিটে। ক্লিয়ার। যদি ব্যয় বেশি হতো তাহলে আমরা ব্যয় পাশ আগে যোগ করতাম, এই ডেবিট পাশে যোগ করে এই ফিগারটা ওই পাশে নিতাম, নিয়ে আয় বাদ দিতাম, তাই লস পাওয়া যেত, লসটা এই পাশে থাকতো, আর নিট লস লিখে ডেবিট পাশে ব্যালেন্স শিটে ডেবিট পাশে দেখাতাম। যেহেতু প্রফিট হয়েছে আমরা ক্রেডিট পাশে দেখাইছি। ক্লিয়ার। এখন আসুন তাহলে ইনকাম স্টেটমেন্টের কাজ শেষ, এখন আমাদের ব্যালেন্স শিটের কাজ। ব্যালেন্স শিটে ডেবিট পাশটা যোগ করবেন আর ক্রেডিট পাশটা সরাসরি যোগ করবেন। যেহেতু প্রফিট দেওয়া হয়েছে, এবার দুই পাশ দেখবেন মিলে গেছে, যদি মিলে যায় অঙ্ক সঠিক হয়েছে।
তাহলে অ্যাডজাস্টমেন্টের যোগফল এই দুটো ডেবিট ক্রেডিট মিলে যাবে। ইনকাম স্টেটমেন্টের আমরা প্রফিট অ্যান্ড লস দেখালাম, এখানে কি হবে এক পয়সা যোগ করে আরেক পয়সা দিলাম, দিয়ে দুটোই মিলে গেল। এবার আসুন ব্যালেন্স শিটের যোগফল মিলে গেল, বাস এক নজরে ওয়ার্কশিট হয়ে গেল 8 কলাম। সেক্ষেত্রে দেখুন অনেক সহজ। আর 8 কলাম ওয়ার্কশিট, এখানে শুধুমাত্র অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সটা উপস্থিত থাকে না। 10 কলামে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থাকে, সেখানে রেওয়া মিলের আইটেম এবং অ্যাডজাস্টমেন্টের আইটেম যোগ বিয়োগ করে একটা ব্যালেন্সিং ফিগার দেখানো হয়, সঠিক ব্যালেন্স, সেটাকে বলা হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। আমরা ওটা পরবর্তী ক্লাসে শিখতে পারবো। তো আজকে আমরা যেহেতু 8 কলাম ওয়ার্কশিট করতেছি, তাই এখানে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স নেই, 8 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট করলাম। এখন আসুন আরেকটা রিকোয়ারমেন্ট আছে এখানে, 3 নম্বর রিকোয়ারমেন্টে, পরের রিকোয়ারমেন্টে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্টিং করতে বলা হয়েছে। এখানে আমি এক্সট্রা করাই দিয়েছিলাম, এখানে বলা হয়নি, শুধু বলছে 8 কলাম ওয়ার্কশিট করতে হবে। তো থাক, তাহলে আমরা অ্যাডজাস্টিং পরে করব। পরে 9 নম্বরে আসুন, একটা রেওয়া মিল দেওয়া আছে। রেওয়া মিলে ডেবিট এবং ক্রেডিট দুই পাশ মিলানো আছে, আইটেমগুলো দেওয়া আছে, নিচে সমন্বয় দেওয়া আছে। এখন নিচে যে বলা হচ্ছে যে কমপ্লিট 8 কলাম ওয়ার্কশিট, তাহলে 8 কলাম ওয়ার্কশিটের কয়টা কলাম থাকে? প্রধান কলাম থাকে 4টা। এই 4টা কলামের প্রত্যেকে ডেবিট ক্রেডিট থাকবে, তাহলে 8 কলাম হয়ে যাবে। আর সেই 4টা ট্রায়াল ব্যালেন্স, রেওয়া মিল, অ্যাডজাস্টমেন্ট, সমন্বয়, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। এইভাবে আমরা ইনশাল্লাহ বসাই দিব, এটা পারবো। আজকে আপনারা এই 8 কলামের অঙ্কগুলো সব প্র্যাকটিস করবেন। তারপরে এখন 10 নাম্বার ট্রায়াল ব্যালেন্স নাজমুল এন্টারপ্রাইজ। এখানে কিছু আইটেম আছে, ডেবিট এবং ক্রেডিট মেলানো আছে, কিছু সমন্বয় আছে। সমন্বয় থাকলে আমরা 10 কলামও করতে পারি, 8 কলামও করতে পারি, কিন্তু প্রশ্নে উল্লেখ রয়েছে সরাসরি 8 কলাম করতে হবে। যেহেতু 8 কলাম করতে বলা হচ্ছে, তাহলে তো অবশ্যই 8 কলাম করা লাগবে। যদি না বলতো, যদি বলতো শুধুমাত্র প্রিপেয়ারে ওয়ার্কশিট, তাহলে অবশ্যই আমরা 10 কলাম করতাম। স্ট্যান্ডার্ড হলো 10 কলাম। তো আসলে আমরা এটাও একটু দেখি, এখানে যে আইটেমগুলো আছে, প্রথমে আমরা ওই আইটেমগুলো নিয়ে পার্টিকুলার সহ এখানে বসাই দিলাম। এবং তো বসাই দিছে, এইটা আমাদের আমিল ছিল। আর সমন্বয়তে আছে এখানে 5টা আইটেম। আচ্ছা, আমরা এগুলো তো বুঝবো, অ্যাডজাস্টমেন্টের 2 কলাম থাকবে, ইনকাম স্টেটমেন্ট 2 কলাম, ব্যালেন্স শিটের 2 কলাম। তো অ্যাডজাস্টমেন্ট করব এখন। প্রথমে আমি অ্যাডজাস্টমেন্ট দেখাই আপনাদেরকে। দেখুন, এটা আমি রেড মার্ক করে দিয়ে তারপর এটা অঙ্ক করাই। 1 নম্বর সমন্বয় বলছে সাপ্লাই ইজ অন হ্যান্ড, হাতে আছে এটা সম্পদ 5000 টাকা। আর রেওয়া মিল আমাদের দেখতে হবে সাপ্লাইজ কি সম্পদ ভিত্তি ছিল নাকি খরচ ভিত্তিতে ছিল। সাপ্লাইজ সম্পদ ভিত্তিতে ছিল 10,000 টাকা, এখন আছে সম্পদ 5000 টাকা। তাহলে গ্যাপ যে 5000 টাকা, এটা কি হয়েছে? খরচ হয়ে গেছে না? খরচ হয়ে গেলে আমরা জানি রেওয়া মিলে যদি সম্পদ লেখা থাকে সম্পদ ভিত্তিতে, তাহলে খরচটুকু জাবেদা করতে হয়। তো সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। কত টাকা? 10,000 থেকে 5,000 সম্পদ বাদ দেওয়ার পরে যেটা থাকে, সেই 5,000 টাকা, রিমাইনিং 5,000 টাকা খরচ হয়ে গেছে। তো সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, এই যে আমাদের এই আইটেমটা। এখন সাপ্লাইজ তো আমাদের ক্রেডিট হয়েছে, সাপ্লাইজ এক্সপেন্স কই? সাপ্লাইজ এক্সপেন্সের জন্য একটা নতুন হিসাব খুলতে হবে, তাই আমরা নিচেই সাপ্লাইজ এক্সপেন্স নামে একটা নতুন হিসাব খুলেছি। এখানে 5,000 টাকা হয়েছে। ক্লিয়ার? নাম্বার 2, ডিপ্রিসিয়েশন 2,000 টাকা পার কোয়ার্টার, প্রতি কোয়ার্টারে 2,000 টাকা করে। এখন অঙ্কটা কয় মাসের? দ্য কোয়ার্টার এন্ডেড, মার্চ মাস পর্যন্ত 1 কোয়ার্টারের অঙ্ক। সেক্ষেত্রে আমরা এই ধরনের অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন যে ফরম্যাটটা অ্যাডজাস্টিং করানোর সময়ও শেখাইছিলাম, যে এই ধরনের অঙ্ক করতে গেলে মান্থ দেখতে হয়, কয় মাসের অঙ্ক, 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 কোয়ার্টার অথবা 1 বছর, যে কোনো একটা হতে পারে। তো যাই হোক, এখানে আমরা বুঝতে পারছি 1 কোয়ার্টারের অবস্থায় বলেছে। যদি 1 বছরের অঙ্ক হইতো, তাহলে এটাকে আমরা 4 গুণ করে 8,000 টাকা বানিয়ে নিতাম, কারণ 4 কোয়ার্টারে 1 বছর। আর যেহেতু পার কোয়ার্টার এই অঙ্কটাও কোয়ার্টারে, তাই আমরা 2,000 টাকারই অবস্থায় দেখাবো। জাবেদার ভাষা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সের ডেবিট আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, এই 2,000 টাকা। এখন আমরা খুঁজবো ডিপ্রিসিয়েশন এবং অ্যাকুমুলেট নামে কয়টা হিসাব আছে এখানে। আমরা আদৌ আছে কিনা এটা দেখবো, যে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স নামে এবং অ্যাকুমুলেট ডিপ্রিসিয়েশন নামে কোনো হিসাব খোলা নেই। নতুন করে হিসাবের বই চালু করতে হবে। তো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট, পাশাপাশি 2টা কলাম লিখলাম, লিখে রো লিখলাম, লিখে 2,000 টাকা 2,000 টাকা দেখা দিলাম। ক্লিয়ার? 2 নম্বর। তো সমন্বয়ে আমাদের 2 নম্বর শেষ হলো। 3 নম্বরে যান, ইন্টারেস্ট অ্যাক্রুড অন 6 মান্থ নোট পেবেল। নোট পেবেল পরে ইন্টারেস্ট হলে
এটা আমাদের একটা খরচ, এবং খরচটা বকেয়া থাকলে এটা দায় সৃষ্টি হয়। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এখন ইন্টারেস্ট এক্সপেন্স আর ইন্টারেস্ট পেয়েবল নামে কোনো হিসাব পূর্বে আছে কিনা এখানে আমরা দেখে যাচ্ছি। এই পর্যন্ত আমরা পেলাম না। ইন্টারেস্ট এক্সপেন্স এবং ইন্টারেস্ট পেয়েবল নামে পুরানো কোনো হিসাব নেই, নতুন হিসাব খুলতে হবে। তাই লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট 1000 টাকা আর ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট 1000 টাকা। ইন্টারেস্ট পেয়েবলটা এই যে এখানে লিখেছি, অবশ্যই এক জায়গায় লিখলে ভালো হয়, আমি অবশ্যই সরাই দিয়েছি, এটা আপনি এক জায়গায় করে দিয়েন। 3 নম্বরের পরে 4 নম্বরে চলে আসলাম ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাট দ্য রেট অফ 1000 টাকা পার মান্থ। দেখুন ইন্স্যুরেন্স এক্সপেন্সেস অ্যাট দ্য রেট অফ 1000 টাকা পার মান্থ। এক কোয়ার্টারে হয় 3 মাস, তাহলে 3 মাস পার হয়ে গেছে। এখন এই ইন্স্যুরেন্সের সাথে প্রিপেড জড়িত, তো আমরা দেখবো রেওয়া মিলে আমাদের সম্পদ ভিত্তি ছিল নাকি খরচ ভিত্তিতে ছিল, তারপরে আমরা হিসাবটা করবো। যেহেতু 3 মাসে এক্সপায়ার্ড হয়ে গেছে, 3 মাসে 3000 টাকা রেওয়া মিলে পাচ্ছি। প্রিপেড ইন্স্যুরেন্স 24,000 টাকা। এখন 24,000-এর মধ্যে অলরেডি খরচ হয়ে গেছে 3000 টাকা, তাহলে ওই 3000 টাকার ভাষা কি হবে? ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট। তো আমরা এখানে দেখলাম প্রিপেইড আছে বাট ইন্স্যুরেন্স তো নেই, তাহলে ইন্স্যুরেন্স নামে আমরা একটা হিসাব খুললাম নতুন, ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। প্রিপেইড নামে আমরা উপরে দেখালাম প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। ক্লিয়ার? তাহলে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট 3000 টাকা। নাম্বার নেক্সট, সার্ভিস প্রোভাইডেড বাট আনবিল, সেবা দেওয়া হয়েছে টাকা পাওয়া যাচ্ছে না। যেহেতু টাকা পাওয়া যায়নি, এখন আমাদের এটা বকেয়া আয়। বকেয়া আয় জাবেদা হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের আছে একটা হিসাব, আর সার্ভিস রেভিনিউ একটা হিসাব আছে, আমরা সেটা খুঁজে দেখাচ্ছি। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বাস্তব সমন্বয় 10,000 টাকা, এই সমন্বয়ের ভিতরে থাকবে। আর সার্ভিস রেভিনিউ নামে এখানে একটা আইটেম আছে, তাহলে এটাও কিন্তু আমাদের নতুন করে হিসাব খোলা লাগলো না, যেহেতু দুইটা হিসাবই আমরা পেয়ে গেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এই 10,000 টাকা ডেবিট, এই 10,000 টাকা ক্রেডিট। এখন অ্যাডজাস্টেড, এই যে অ্যাডজাস্টমেন্ট, এটা আমরা যোগ করলাম, যোগ করলে কিন্তু 21,000 টাকা মিলে যাবে। তাহলে 5টা সমন্বয় মিলাইলাম। এবার আসুন আমাদের নিচেই দুটো হিসাব লিখতে হয়, এটা লিখতে নিট প্রফিট, এটা লিখতে টোটাল। এই দুইটা করে আমরা টোটালের যোগফলগুলো সব লিখালাম এই পর্যন্ত। এখন যেহেতু 8 কলাম, তাহলে সরাসরি এখান থেকে ইনকাম স্টেটমেন্টে ট্রান্সফার করতে হবে আয় ব্যয়গুলো, আর ব্যালেন্স শিটে ট্রান্সফার করতে হবে সম্পদ এবং দায়গুলো। তো আসুন আমরা একটা না পড়ে যাই, যেটা সম্পদ সেটা ব্যালেন্স শিটে যাবে, দায় সম্পদ দায় হলে ব্যালেন্স শিটে যাবে, আয় ব্যয় হলে ইনকাম স্টেটমেন্টে যাবে, সেভাবে আমরা বসাবো, খুব দ্রুত করা যাবে। তাহলে ক্যাশ 1 লাখ টাকা, এটা সম্পদ, ব্যালেন্স শিটে ডেবিট পয়সা যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল, এটা আগে ছিল 50,000, তারপরে আবার 10,000 যোগ হয়েছে, তাহলে 60,000 টাকা ডেবিট পয়সা যাবে। সাপ্লাইজ আগে ছিল 10,000 টাকা, এরপরে এখান থেকে 5,000 কমে গেছে, ক্রেডিট হয়ে গেছে। ডেবিট আইটেম ক্রেডিট হলে কিন্তু মাইনাস হয়ে যায়, তাই 5,000 টাকা সাপ্লাই সম্পদ হিসেবে ব্যালেন্স শিটে ডেবিট পয়সা যাবে। প্রিপেড ইন্স্যুরেন্স 24,000 টাকা, সেখান থেকে 3,000 টাকা মাইনাস হয়ে গেল, তাহলে 21,000 টাকা ডেবিট পয়সা যাবে। ইকুইপমেন্ট, এটা সম্পদ, এটা ডেবিট পয়সা, 3 লাখ টাকা সম্পদ হিসেবে দেখাতে হবে। নোট পেবেল 1 লাখ টাকা, দায় পয়সা চলে গেল 1 লাখ টাকা। অ্যাকাউন্ট পেবেল 1,20,000 টাকা, 1,20,000 টাকা ক্রেডিট পয়সা যাবে। ক্যাপিটাল, এটা 2 লাখ টাকা ক্রেডিট পয়সা দেখাতে হবে দায় হিসেবে, ব্যালেন্স শিটের ক্রেডিট পয়সা। ড্রয়িং, ব্যালেন্স শিটে ডেবিট পয়সা যাবে 6,000 টাকা। সার্ভিস রেভিনিউ আয়টা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট পয়সা যায়। আগে ছিল 1,30,000, তারপরে আরো 10,000 যোগ হলো, ক্রেডিটে যোগ করে 1,40,000 টাকা ইনকাম স্টেটমেন্ট ক্রেডিট পয়সা দেখানো হলো। স্যালারি এক্সপেন্সেস, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা 10,000 টাকা। ট্রাভেল এক্সপেন্সেস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা 20,000 টাকা। রেন্ট এক্সপেন্সেস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা 10,000 টাকা। মিসেলিনিয়াস এক্সপেন্সেস, ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা 20,000 টাকা। ক্লিয়ার? এরপর আসুন নিচে সমন্বয়, যে নতুন আমরা যে হিসাবগুলো খুললাম, ইন্টারেস্ট এক্সপেন্সেস, এইটা সমন্বয়ের ভিতরে ডেবিট পয়সা আছে, এটা খরচ, সকল খরচ ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা দেয়। ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস, এটাও যাবে ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা। অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, এটা ক্রেডিট পয়সা, ব্যালেন্স শিটে চলে যাবে দায় হিসেবে। ইন্স্যুরেন্স এক্সপেন্সেস, এই ডেবিটটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা যাবে। সাপ্লাইজ এক্সপেন্সেস, এটা ইনকাম স্টেটমেন্ট ডেবিট পয়সা যাবে। ইন্টারেস্ট পেবেল, এটা দায় পয়সা চলে যাবে সরাসরি দায় পয়সা। এখন আসুন আমাদের সব আইটেম শেষ, ইনকাম স্টেটমেন্টের যোগ বিয়োগটা আমরা আগে করব। দেখব আয় পাশে বড় নাকি ব্যয় পাশে বড়। তো আয় পাশে সাধারণত বড় হয়, আমরা 1,40,000 লিখে ডেবিট পাশে নিয়ে আসলাম, বাস 2 পাশ মিলে গেল। আসলে এইবার এখান থেকে আমরা বিয়োগ করতে থাকবো ব্যয় 10,000, 20,000, 10,000, 20,000, 1,000, 2,000, 3,000, 5,000 বাদ দেওয়ার পরে 69,000 টাকা আমাদের এখানে ব্যালেন্সিং ফিগার থেকে যাচ্ছে ক্যালকুলেটারে।
এইটা আমাদের লাভ হয়েছে। তাহলে নিট প্রফিটের ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দেয়। ব্যাস ক্রেডিট পাশে বসাই দিয়ে এবার যোগ করে দিলাম 4,92,000, 4,92,000 টাকা বসে গেল। এই ফিগারটা আমরা মিলাই দিলাম, ওকে, অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে 8 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট আমরা এটা ইনশাল্লাহ শিখে নিতে পারলাম। শিক্ষার্থীগণ, আগামী ক্লাসে আমরা 10 কলাম শিখব। তো আজকে যারা আমাদের ভিডিওটা দেখলেন, আমাদের বই থেকে 8 কলাম ওয়ার্কশিট সব কমপ্লিট করে ফেলবেন, প্র্যাকটিস করবেন। যখন যে ভিডিওটা দেখবেন, যে নিয়মটা শিখবেন, ওই নিয়মের অঙ্ক সবগুলো আমাদের বই থেকে একই জায়গায় করে দেওয়া আছে, এগুলো প্র্যাকটিস করবেন। দেখা যাচ্ছে এখান থেকে 4টা-5টা অঙ্ক হয়তো আপনি খাতায় উঠালেন, আর বাকিটা আপনি একটু চোখ বুলায় দেখলেন, ফিগারটা একটু চেঞ্জ আছে কিন্তু নিয়ম তো একই। তাহলে 8 কলাম সম্পর্কে আমাদের আর কোনো ঝামেলা নেই। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা 10 কলাম ওয়ার্কশিট শিখব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।